প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ইংরেজি সেকেন্ড পেপারের সেন্টেন্স কমপ্লিটিং শেখা শুরু করব। এই সেন্টেন্স কমপ্লিটিং শেখার শুরুতেই আমাদের কিছু বেসিক নলেজ থাকা প্রয়োজন এবং আজকের আমাদের ক্লাসটি সেই বেসিক নলেজের উপরে ভিত্তি করেই হবে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথম যে বিষয়টি জানতে চাই বা শিখতে চাই সেটা হলো সেন্টেন্স কমপ্লিটিং বিষয়টা কি এবং সেই ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয় আসলে আগে থেকেই জেনে রাখা প্রয়োজন। আমরা নর্মালি সেন্টেন্স কমপ্লিটিং যখন শিখি আমাদের শুরুতেই আমরা যে কাজটি করি সেটা হলো স্ট্রাকচার দিয়ে পড়া শুরু করে ফেলি। আমাদের এই শেখার পরিকল্পনায় বা স্ট্র্যাটেজিতে কিছুটা ভুল আছে বলে আমি মনে করি। সেই কারণে সেন্টেন্স কমপ্লিটিং এর স্ট্রাকচার শেখার আগে আমাদের অবশ্যই কিছু বেসিক বিষয় জেনে নেওয়া প্রয়োজন। যেহেতু এটি বেসিক বিষয় সে কারণে হয়তোবা অনেকেই এই সম্পর্কে অবগত আছেন, তারপরেও আমরা আরও একবার এই অংশটি দেখব যাতে সেন্টেন্স কমপ্লিটিং যখন আমরা শিখব তখন এই বিষয়গুলি যাতে আমাদের ভুল না হয়। সো আমরা চলে যেতে চাই আমাদের আজকের ক্লাসে। সুতরাং আমরা যদি হেডলাইনটা বা টাইটেলটা চিন্তা করি সেখানে দুটি অংশ, একটি হলো সেন্টেন্স এবং আরেকটি হলো কমপ্লিটিং। সুতরাং আমি যদি প্রথমে চিন্তা করি যে সেন্টেন্স বিষয়টি কি বা সেন্টেন্স কাকে বলে বা বাংলায় বাক্য আসলে কি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই এই বিষয়টি জানা আছে। এক বা একাধিক ওয়ার্ড যদি পাশাপাশি বসে সম্পূর্ণ রূপে মনের ভাব প্রকাশ করে তখন তাকে আমরা সেন্টেন্স বলি। তার মানে সেন্টেন্স হতে গেলে আমাদের এক নম্বর কি লাগবে? এক নম্বর লাগবে হচ্ছে ওয়ার্ড, এবং সেই ওয়ার্ড হতে পারে এক অথবা একাধিক। দ্বিতীয় যে বিষয়টি লাগবে সেটি হলো মনের ভাব প্রকাশ করতে হবে সম্পূর্ণ রূপে। মনের ভাব প্রকাশ করতে হবে সম্পূর্ণ রূপে। তাহলে মনের ভাব প্রকাশ, এই দুটি বিষয়ের সম্মিলনেই কিন্তু মূলত সেন্টেন্স। অর্থাৎ সেন্টেন্স হতে গেলে এক বা একাধিক ওয়ার্ড মিলে সম্মিলিতভাবে মনের ভাবটি সম্পূর্ণ রূপে প্রকাশ করবে। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, এক বা একাধিক ওয়ার্ড মনের ভাব প্রকাশ করার জন্য তারা কিন্তু একটি নির্দিষ্ট ক্রম বা ধারাবাহিকতা মেনটেন করে বসে। অর্থাৎ কোন ওয়ার্ড কোথায় বসবে, কোন পার্টস অফ স্পিচ কোথায় বসবে, অথবা বাক্যের গঠনটি কেমন হবে, এই বিষয়টি কিন্তু নির্ধারিত। অর্থাৎ আমরা যে ওয়ার্ডগুলি ব্যবহার করব সেই ওয়ার্ডগুলির এক বা একাধিক ওয়ার্ড সেই ওয়ার্ডগুলি যেমন তেমন করে বসালে হবে না। অবশ্যই একটি কি মেনটেন করে বসাতে হবে? আমরা সেটাকে বলি ধারাবাহিকতা মেনটেন করে বসাতে হবে। অর্থাৎ এক বা একাধিক ওয়ার্ড একটি নির্দিষ্ট ধারাবাহিকতা মেনটেন করে বসে যদি মনের ভাবটি সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে আমরা সেন্টেন্স বলবো। আমরা সংজ্ঞাটি সেন্টেন্স কমপ্লিটিংয়ে আমাদের প্রয়োজনীয়তা অনুযায়ী একটু পরিবর্তন করে নিলাম। এবার চলে আসি কমপ্লিটিংয়ের বিষয়টা। কমপ্লিটিংয়ের বিষয়ের মূল বিষয়টা কি বা আমাদের কাছে মূল চাওয়াটা কি? আমাদের কাছে মূল চাওয়াটা হলো এই যে সেন্টেন্স, সেটার মনের ভাব প্রকাশ করার জন্য যতটুকু বলা প্রয়োজন বা যতটুকু লেখা প্রয়োজন তার কিছু অংশ লেখা আছে, বাকি অংশটা আমাদের লিখে পূরণ করতে হবে। অর্থাৎ আমাদের প্রথমে যে বিষয়টা মনে রাখতে হবে কমপ্লিটিং এর ক্ষেত্রে, মনে রাখতে হবে আমাদের প্রথমে মনের ভাব প্রকাশ করতে কি বলতে হবে। অর্থাৎ মনের ভাব প্রকাশ। কমপ্লিটিং এর তাহলে মূল বিষয়টা মনের ভাব প্রকাশ। অর্থাৎ যে অংশটি কোশ্চেনে দেওয়া থাকবে সেই অংশের সাথে
আর কি বললে অথবা আর কি লিখলে মনের ভাবটি সম্পূর্ণরূপে প্রকাশ পাবে, আমাদের সেই বিষয়টি আগে বের করতে হবে। দ্বিতীয়, মনের ভাব প্রকাশের জন্য কি প্রয়োজন সেটা বের করা হয়ে গেলে এরপরে সেই মনের ভাবটা প্রকাশ করার জন্য কোন কোন ওয়ার্ড আমাদের প্রয়োজন, অর্থাৎ বাংলা যে অংশটি আমি পেলাম তার প্রতিটা বাংলা শব্দের ইংলিশ ওয়ার্ডটি আমরা আগে বের করে নিব। অ্যান্ড 3 নম্বরে যে আমরা যেটি করব সেটা হচ্ছে স্ট্রাকচার। এবং তৃতীয়তে আমরা স্ট্রাকচারের ভিতরে সেই ওয়ার্ডগুলোকে বসিয়ে আমরা সেন্টেন্সটি কমপ্লিট করব। সুতরাং সেন্টেন্স কমপ্লিটিং এর দুটি বিষয়ের কনসেপ্ট আশা করি সবার কাছে ক্লিয়ার হওয়ার কথা। সেন্টেন্স এক বা একাধিক ওয়ার্ড একটি নির্দিষ্ট ধারাবাহিকতা মেনটেন করে পাশাপাশি বসে এবং সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে, তখন তাকে সেন্টেন্স বলে। আর যখন আমাকে সেন্টেন্স কমপ্লিট করতে বলা হয়, এর মানে হলো মনের ভাব প্রকাশে কিছু অংশ বাকি আছে, ওটা আগে বের করো, তারপরে সেটা লিখতে হলে কোন কোন ওয়ার্ড লাগবে সেটা বের করো, এবং সর্বশেষে স্ট্রাকচার মেনটেন করে এটা লিখে ফেলো। এখানে সমস্যা হলো আমরা যখন সেন্টেন্স কমপ্লিটিং বিগত সময় শিখেছি, আমরা মূলত এই স্ট্রাকচারটা শিখেছি, কিন্তু মনের ভাব প্রকাশ করার জন্য কি বলতে হবে বা কি লিখতে হবে এবং সেটা কিভাবে বের করতে হবে সেটা কিন্তু আমরা শিখিনি। আর সেটা যদি আমরা না শিখে থাকি তাহলে শুধু স্ট্রাকচার শিখে আমাদের উত্তর করা কিন্তু সহজ হবে না। হয়তো অনেক ক্ষেত্রেই আমরা পারি, কিন্তু সব ক্ষেত্রেই পারবো এবং সবগুলি রুল নির্ভুলভাবে শিখেছি এই কথা কিন্তু আমরা বলতে পারি না। এরপরে সেন্টেন্স কমপ্লিটিং এর ভিতরে ঢোকার সময় আমাদের প্রথমে দুটি বিষয়ের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। নাম্বার 1 যেটি, সেটি হলো ক্লজ। ক্লজ বলতে আমরা বাক্যাংশ বুঝি। বাক্যাংশ মানে একটি বাক্যের অংশ। তাহলে ক্লজ হচ্ছে একটি কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্সের অংশ। সিম্পল সেন্টেন্সকে অনেক সময় অনেকে বলে যে সেন্টেন্সে একটি মাত্র ক্লজ থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। কথাটি আসলে ভুল কনসেপ্ট, কারণ সিম্পল সেন্টেন্সে কোনো ক্লজ থাকে না। সিম্পল সেন্টেন্স সমগ্র অঞ্চলটাই সেন্টেন্স, সেখানে ক্লজ থাকার কোনো সুযোগ নেই। ক্লজ হতে গেলে প্রথমত একটি বড় বাক্যের ছোট অংশ হতে হবে এবং যে অংশের ভিতরে কমপক্ষে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকতে হবে। তার মানে ক্লজ হলো বড় বাক্যের ছোট অংশ। বড় বাক্য মানে কোন ধরনের বাক্য? কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্সের একটা অংশ, এবং সেই অংশের মধ্যে কমপক্ষে একটা সাবজেক্ট আছে এবং একটা ফাইনাইট ভার্ব আছে, এবং তখনই আমরা সেই অংশটিকে ক্লজ বলি। তাহলে ফ্রেজ কি? দ্বিতীয় বিষয় ফ্রেজ। কেন এই দুটির কথা বলছি সেটা একটু জানিয়ে রাখি, যে আমরা যখন সেন্টেন্স কমপ্লিটিং শিখবো তখন বলবো যে এরপরে ক্লজ হবে। তার মানে হলো এরপরে এমন একটা অংশ হবে যার ভিতরে সাবজেক্ট থাকবে, যার ভিতরে ফাইনাইট ভার্ব থাকবে। আবার যখন বলবো এরপরে ফ্রেজ হবে, তাহলে ফ্রেজ মানে কি একটু বলে রাখি। ফ্রেজও কিন্তু সেন্টেন্সের অংশ, ক্লজও সেন্টেন্সের অংশ। পার্থক্য হলো ক্লজ হলো কমপ্লেক্স কম্পাউন্ডের একটা সংক্ষিপ্ত অংশ, কিন্তু ফ্রেজ হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, 3 রকমের সেন্টেন্সেরই এমন একটা অংশ যে অংশের ভিতরে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে না। তাহলে ক্লজ এবং ফ্রেজের ভিতরে পার্থক্য হলো ক্লজের মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে, ফ্রেজের মধ্যে সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকে না। তাহলে কি থাকে? সেখানে থাকে হলো এক গুচ্ছ ওয়ার্ড। এক গুচ্ছ ওয়ার্ড থাকে, এবং সেই এক গুচ্ছ ওয়ার্ড একসাথে মিলে একটি পার্টস অফ স্পিচের কাজ করে।
তাহলে ক্লজ আর ফ্রেজের কনসেপ্টটা আমার মনে হয় ক্লিয়ার হওয়ার কথা। ক্লজ হলো কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ছোট একটি অংশ, যে অংশের ভিতরে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব আছে। ফ্রেজ হলো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই তিন ধরনের সেন্টেন্সেরই এমন একটা অংশ যে অংশের ভিতরে কোনো সাবজেক্ট, ফাইনাইট ভার্ব নেই, কিন্তু একগুচ্ছ ওয়ার্ড মানে দুই বা দুইয়ের বেশি ওয়ার্ড, এই একগুচ্ছ ওয়ার্ড একসাথে মিলে একটি পার্টস অফ স্পিচের কাজ করে। সো যে পার্টস অফ স্পিচের কাজ করে তার সাথে মিল করেই ফ্রেজের নামকরণ করা হয়। কখনো নাউন ফ্রেজ, কখনো অ্যাডজেক্টিভ ফ্রেজ, এরকম বিভিন্ন নামকরণ করা হয়। আমাদের সেন্টেন্স কমপ্লিটিং এ যে রকমের ফ্রেজ লাগবে আমরা সেটা তখন শিখে নিব, যে ওই ধরনের ফ্রেজ কিভাবে গঠিত হয়, কি কি দিয়ে গঠিত হয়, কোন ধরনের ওয়ার্ড দিয়ে গঠিত হয়, এটা আমরা সেখানে শিখব। এবার যদি আসি ক্লজের প্রকারভেদে, ফ্রেজের প্রকারভেদ আমাদের প্রয়োজন হবে না, ক্লজের প্রকারভেদটা আমাকে একটু জানতে হবে যে ক্লজের প্রকারভেদটা কেমন। এই ক্লজকে আমরা 3 ভাগে ভাগ করি। তাহলে এই ক্লজকে আমরা কয় ভাগে ভাগ করি? 3 ভাগে ভাগ করি। একটির নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একে আমরা অনেক সময় মেইন ক্লজ বলি। আবার অনেক সময় তাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলা হয়। তাহলে আমাদের প্রথম টাইপটার নাম হলো প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ, বা তাকে আমরা বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দ্বিতীয় যে প্রকার সেটার নাম হলো সাবঅর্ডিনেট ক্লজ। অনেক সময় তাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আমাদের মেজর দুটো টাইপ কিন্তু এই দুইটাই, প্রিন্সিপাল ক্লজ, তার আরেকটা নাম হলো মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর আরেকটা টাইপ হলো সাবঅর্ডিনেট ক্লজ, তার আরেকটা নাম হলো ডিপেন্ডেন্ট ক্লজ। 3 নম্বরে আরো একটা ক্লজ আছে যাকে আমরা বলি কোঅর্ডিনেট ক্লজ। সেন্টেন্স কমপ্লিটিং এর ক্ষেত্রে আমাদের এই কোঅর্ডিনেট ক্লজটি খুব একটা লাগবে না, আমাদের মেইনলি আসলে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ এই দুটি কনসেপ্টকে ক্লিয়ার রাখতে হবে আমাদের বোঝার সুবিধার্থে এবং সেন্টেন্স কমপ্লিট করার সুবিধার্থে। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু প্রিন্সিপাল ক্লজের কনসেপ্টটা নিয়ে আলাপ করি। সাধারণভাবে আমরা প্রিন্সিপাল ক্লজ সম্পর্কে যেটা জেনেছি বা শিখেছি সেটা হলো প্রিন্সিপাল ক্লজ এমন একটি ক্লজ যাকে সেন্টেন্স থেকে পৃথক করে ফেললে সে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লজের উপরে নির্ভরশীল নয়, স্বাধীন। সেই জন্যই কিন্তু প্রিন্সিপাল ক্লজের আরেকটা নাম আমরা শিখেছি, সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ হলো স্বাধীন ক্লজ, যে অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লজের উপরে নির্ভর করে না, এবং তাকে যদি বাক্য থেকে পৃথক করে ফেলা হয় তাহলেও সে স্বাধীনভাবেই অর্থ প্রকাশ করতে পারে। অন্যদিকে আমরা যদি সাবঅর্ডিনেট ক্লজের কথা বলি, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ নির্ভরশীল ক্লজ, সেই জন্যই সাবঅর্ডিনেট ক্লজের আরেকটা নাম কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ হলো এমন একটা অংশ, এমন একটা ক্লজ যাকে বাক্য থেকে পৃথক করে ফেললে সে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না। সাবঅর্ডিনেট ক্লজগুলো অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভর করে। এই যে দুটি সংজ্ঞা আমরা শিখলাম প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ সম্পর্কে, এই সংজ্ঞাগুলি বইয়ের সংজ্ঞা, কিন্তু আমরা যখন বাস্তব লাইফে
প্র্যাকটিক্যালি যখন সেন্টেন্স কমপ্লিট করতে যাই তখন আসলে এই সংজ্ঞাটি খুব বেশি কাজ করবে না। সেখানে আমাদের আরেকটু বিষয় বুঝতে হবে, দেখে দেখে চেনা শিখতে হবে। সেই ক্ষেত্রে আমাদের নতুন আরেকটি বিষয় বা আরেকটি কনসেপ্ট নিয়ে কাজ করতে হবে, এবং সেই কনসেপ্টটি হলো ক্লজ মার্কার। ক্লজ মার্কার বলতে আমরা মূলত দুটি জিনিসকে বুঝি। এক ধরনের জিনিসকে আমরা বলি হচ্ছে WH ওয়ার্ড, এবং এর সাথে আরেকটা জিনিস যুক্ত থাকে, সেটা হলো দ্যাট। এই WH ওয়ার্ড এবং দ্যাট, এদেরকে এক কথায় আমরা বলি রিলেটিভ প্রোনাউন। এবং আরেকটা গ্রুপ হলো অন্যান্য সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে এইগুলো বাদ দিয়ে অন্যান্য সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো আছে? সেগুলো হলো দো, অথবা অলদো, ইভেন দো, ইফ, অথবা আনলেস। এই রকমের যত জিনিসপত্র দেখব সেগুলোকে আমরা বলি সাবঅর্ডিনেটিং কনজাংশন। এই দুইটা অংশকে একসাথে বলা হয় ক্লজ মার্কার। তার মানে একটা ক্লজ প্রিন্সিপাল ক্লজ নাকি সেটা সাবঅর্ডিনেট ক্লজ, সেটা মার্ক করে দেয় হচ্ছে এই দুইটা জিনিস, WH ওয়ার্ড এবং দ্যাট, যাদেরকে এক কথায় বলি রিলেটিভ প্রোনাউন, সাবঅর্ডিনেটিং কনজাংশন অন্যান্য, এবং তার ভিতরে আছে হলো দো, ইফ, আনলেস, এগুলো। সো কিভাবে সেটা করে আমরা সেটা দেখব, এবং আলটিমেটলি আমরা কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে গঠিত হয় সেটা দেখব। তাহলে স্ট্রাকচার অফ কমপ্লেক্স সেন্টেন্স। নাম্বার 1 যে স্ট্রাকচারটি, সেটি হলো এরকম। ক্লজ মার্কারগুলো বাক্যের শুরুতে থাকতে পারে, তারপরে আমাদের একটা অংশ থাকে, এবং এরপরে কমা হয়, এবং তারপরে বাক্যের বাকি অংশ থাকে। সো আমি যদি একটু গ্রামারের ভাষায় বলি, ক্লজ মার্কার এবং এর সাথে যে অংশটা সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, এবং সাবঅর্ডিনেট ক্লজ শেষ হলে একটি কমা দেওয়া থাকে। এই কমাটি ঘোষণা করে সাবঅর্ডিনেট ক্লজটি শেষ হলো, এবং তারপরে যে অংশটি থাকে সেটি হলো প্রিন্সিপাল ক্লজ। এখন আমি যদি এভাবে চিন্তা করি, ক্লজ মার্কারের পরে সাবঅর্ডিনেট ক্লজ, আমরা জানি যে সাবঅর্ডিনেট ক্লজ মানে সেখানে কিন্তু সাবজেক্ট থাকবে, সেখানে কিন্তু ফাইনাইট ভার্ব থাকবে, সেখানে অবজেক্ট এক্সটেনশন আরো কিছু থাকতে পারে। এইভাবে ক্লজ মার্কারের ঠিক সাথের যে ক্লজটা সেটাকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ, এবং ক্লজ হওয়ায় তার ভিতরে সাবজেক্ট থাকবে, তার ভিতরে ফাইনাইট ভার্ব থাকবে। এখানে বিষয় হলো যে ক্লজ মার্কার নিজেও কিন্তু সাবঅর্ডিনেট ক্লজেরই একটা অংশ। এভাবে সাবঅর্ডিনেট ক্লজটি শেষ হয়ে যাওয়ার পরে কমা দিয়ে ঘোষণা করতে হবে যে সাবঅর্ডিনেট ক্লজটি শেষ হলো, কমা দিয়ে ঘোষণা করতে হবে সাবঅর্ডিনেট ক্লজটি শেষ হলো। তারপরে আমরা শুরু করব প্রিন্সিপাল ক্লজ। যেহেতু এটা ক্লজ, তার মানে এখানেও কিন্তু আমাদের সাবজেক্ট থাকবে, এখানেও আমাদের ফাইনাইট ভার্ব থাকবে, এখানে অবজেক্ট এক্সটেনশন বাকি অংশ থাকবে। এইভাবে আমাদের একটা বাক্য তৈরি হবে। আমি যদি এক্সাম্পল দেই এভাবে, ইফ হি কামস আই উইল গো। লক্ষ্য করি এখানে ইফ হলো আমাদের সেই ক্লজ মার্কার, হি হলো আমাদের সাবজেক্ট, এবং কামস হলো আমাদের ফাইনাইট ভার্ব। সেই জন্য ইফ থেকে শুরু করে এই কমা পর্যন্ত, কমা হলো চিহ্ন যেখানে সাবঅর্ডিনেট ক্লজটি শেষ হলো, এইটুকু অংশকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ। কমার পরের থেকে বাকি অংশ হলো আমাদের প্রিন্সিপাল ক্লজ। এই হলো আমাদের প্রথম স্ট্রাকচারটা,
ক্লজ মার্কার বলে দিচ্ছে যে ক্লজ মার্কারের ঠিক পরেই যে ক্লজটি এটি হলো সাবঅর্ডিনেট ক্লজ, এবং অন্য যে অংশটি সেটা কমার পরে থাকবে ওটা হলো প্রিন্সিপাল ক্লজ। তার মানে এই ক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজটি সেন্টেন্সের শুরুতে আসছে, প্রিন্সিপাল ক্লজটি কমার পরে আসছে। আমরা যদি 2 নাম্বার স্ট্রাকচারে যাই, সেটা কি? সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজটি বাক্যের আগে আসবে বা প্রথমে আসবে, এবং তারপরে ক্লজ মার্কার দিয়ে সাবঅর্ডিনেট ক্লজটি শুরু হবে। অর্থাৎ বাক্যের শুরুতে থাকবে প্রিন্সিপাল ক্লজ এবং শেষে থাকবে হলো সাবঅর্ডিনেট ক্লজ। আমরা জানি ক্লজ মার্কার নিজেও কিন্তু সাবঅর্ডিনেট ক্লজেরই অংশ। তার মানে বাক্যের শুরুতে প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ বাক্যের শুরুতে সাবজেক্ট আসবে, তারপরে ফাইনাইট ভার্ব আসবে, তারপরে বাকি অংশ থাকবে। এখানে কিন্তু কোনো কমা আসবে না, তার কারণ যেই মুহূর্তে ক্লজ মার্কার জিনিসটি এসে যাবে তৎক্ষণাৎ আমরা বুঝে ফেলবো যে বাকি অংশটি, এখান থেকে বাকি অংশটি হলো সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ মানে সেখানেও সাবজেক্ট থাকবে, সেখানেও ফাইনাইট ভার্ব থাকবে, বাকি অংশ থাকবে। এখানে একটা কথা মনে রাখতে হবে, কিছু কিছু ক্লজ মার্কার আছে, যেমন হু অথবা হুইচ, এই রকমের ক্লজ মার্কার গুলো নিজেরাই কিন্তু সাবজেক্ট হতে পারে। যদি ক্লজ মার্কার নিজেই সাবজেক্ট হয়ে যায় তখন কিন্তু এই সাবজেক্টটির আর প্রয়োজন থাকবে না, এবং তখন এই সাবজেক্টটি সেখানে বসবে না। সো এভাবে আমাদের কাজটি করতে হবে। সো ক্লজ মার্কার থেকে বাকি অংশটি সাবঅর্ডিনেট ক্লজ এবং আগের অংশটি হলো আমাদের প্রিন্সিপাল ক্লজ। এখানে 1 নম্বর স্ট্রাকচারের সাথে 2 নম্বর স্ট্রাকচারের পার্থক্য হলো, 1 নম্বর স্ট্রাকচারে বাক্যের শুরুতে ছিল সাবঅর্ডিনেট ক্লজ এবং সেন্টেন্সটা শুরু হয়েছিল ক্লজ মার্কার দিয়ে। 2 নম্বর স্ট্রাকচারে বাক্যের শুরুতে আছে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজটি আছে বাক্যের ভিতরে বা পরের অংশে। অর্থাৎ আমি যদি এভাবে বলি, আই উইল গো ইফ হি কামস, অর্থাৎ আগের বাক্যটিকেই যদি আমি এখানে ঘুরিয়ে লিখি তাহলে দেখা যাচ্ছে এইটুকু হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ আর এইটুকু হলো আমাদের প্রিন্সিপাল ক্লজ। সো এইভাবে আমরা দ্বিতীয় স্ট্রাকচারটা শিখে ফেললাম। এবার চলে আসি 3 নাম্বার স্ট্রাকচারে। 3 নম্বর স্ট্রাকচার হলো এমন, একটি সাবজেক্ট এবং তারপরেই চলে আসবে ক্লজ মার্কার এবং তারপরে সাবঅর্ডিনেট ক্লজটা। সাবঅর্ডিনেট ক্লজ শেষ হওয়ার পরে আসবে হলো একটি ফাইনাইট ভার্ব এবং তারপরে বাকি অংশ। এই স্ট্রাকচারটাকে আমি ভেজাল স্ট্রাকচার বলি, তার কারণ পরীক্ষায় যখন এই স্ট্রাকচারের উপরে কোনো সেন্টেন্স কমপ্লিটিং দেওয়া হয় বেশিরভাগ ছাত্র ছাত্রী এই ধরনের স্ট্রাকচারের সেন্টেন্স কমপ্লিটিং ভুল করে। সো কেন ভেজাল সেটা আমি একটু বলি। এখানে এই যে সাবজেক্ট আর এই যে প্রিন্সিপাল ভার্ব, এই দুইটা মিলে বা প্রিন্সিপাল ভার্বের পরের অংশটা মিলে আমাদের যেটা তৈরি হয় সেটাই হলো প্রিন্সিপাল ক্লজ। আর মাঝখানে আছে হলো সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে এই বাক্যের মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজটি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব দুই দিকে সরে গেছে, সাবঅর্ডিনেট ক্লজটা মাঝখানে ঢুকে পড়েছে। সাবজেক্ট, ফাইনাইট ভার্ব এবং বাকি অংশ, এটা হলো আমাদের প্রিন্সিপাল ক্লজ। আর ক্লজ মার্কার সহ এই যে মাঝখানে যে সাবঅর্ডিনেট ক্লজটা, এটা দুই অংশের সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের মাঝখানে ঢুকে পড়েছে, এবং এই ঢুকে পড়ার কারণেই কিন্তু আমরা অনেক সময় ভুল করে ফেলি। এই স্ট্রাকচারটি বিশেষ করে মনে রাখতে হবে। এ ধরনের স্ট্রাকচার পাওয়া যায় যখন ক্লজ মার্কারটা রিলেটিভ প্রোনাউন হয়। অন্য কোনো, অর্থাৎ দো, অলদো, ইভেন দো, ইফ, আনলেস, আনটিল, ওই ধরনের কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে এই স্ট্রাকচার তৈরি করা যায় না। এই স্ট্রাকচার তৈরি করতে হলে ক্লজ মার্কারটি অবশ্যই রিলেটিভ প্রোনাউন হতে হয়। সুতরাং আমরা যখন রিলেটিভ প্রোনাউন দিয়ে সেন্টেন্স কমপ্লিটিং শিখব তখন এই স্ট্রাকচারগুলো দেখলেই সাবধান হয়ে যেতে হবে যে হ্যাঁ, এখানে কিন্তু কিছুটা ভেজাল আছে। ভেজালটা হলো আমাদের এই ক্লজ মার্কার থেকে সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজটাও কিন্তু আমাকে কমপ্লিট করতে হবে
যে প্রিন্সিপাল ক্লজের ফাইনাইট ভার্বটি এবং সাবজেক্টটি দুই প্রান্তে দুই দিকে আছে। সো আমরা যখন আসবে তখন এই রিলেটিভ প্রোনাউনের সেন্টেন্স কমপ্লিটিং যখন শিখবো তখন এই বিষয়টি ক্লিয়ার হবে। এরপরে 4 নাম্বার আরো একটা স্ট্রাকচার আছে, 4 নাম্বার স্ট্রাকচার, এটা ভেজাল স্ট্রাকচার এবং এই স্ট্রাকচার আপাতত আমরা শিখবো না, এটা পরবর্তীতে যখন এরকম কোশ্চেন আসবে তখন শিখবো। নর্মালি ভেজাল স্ট্রাকচার 4 যেটা নর্মালি সেটা হচ্ছে হোয়াট এবং দ্যাট দিয়ে তৈরি হয় এবং এটা আমরা শিখবো পরবর্তীতে যখন প্র্যাকটিস আসবে তখন। আপাতত 4 নম্বর স্ট্রাকচার আমরা শিখলাম না। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স 4টা স্ট্রাকচার দিয়ে গঠিত হয়, তার 3টি স্ট্রাকচার আমরা শিখে ফেললাম। পরবর্তীতে আমরা যে ক্লাসে এই সবগুলি স্ট্রাকচার প্রয়োগ করে সেন্টেন্স কমপ্লিট করার চেষ্টা করব। আমাদের এর পরে আলোচ্য বিষয় হলো সিকোয়েন্স অফ টেন্স। সবার উদ্দেশ্যে একটু বলি বিষয়টা। আমরা যেভাবে চিন্তা করি সেটা হলো একটা সেন্টেন্সের কিছু অংশ দিয়ে বাকি অংশ তোমাকে কমপ্লিট করতে বলেছে। এই ক্ষেত্রে তোমরা যে কাজটি করো, যে অংশ কোশ্চেনে দেওয়া আছে ওটি যদি প্রেজেন্ট হয় তাহলে অন্য অংশটি প্রেজেন্ট হবে এমনটা চিন্তা করো, অথবা ওটি যদি পাস্ট টেন্স হয় তাহলে অন্য অংশটা পাস্ট টেন্স হবে এমনটা ভেবে নাও। কিন্তু আসলে বিষয়টি এমন না। বিষয়টা কেমন? কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে দুটি অংশ, একটি হলো প্রিন্সিপাল ক্লজ, একটি হলো সাবঅর্ডিনেট ক্লজ। ইতোমধ্যেই আমরা প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ আইডেন্টিফাই করা শিখে ফেলেছি। তাহলে আমরা এভাবে বলতে পারি যে একটা সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ এই দুইটা অংশ টেন্সগতভাবে নির্ভরশীল হয়। কিভাবে নির্ভরশীল হয়? আমরা বলতে পারি প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজে টেন্সের ভিতরে একটা সম্পর্ক, একটা রিলেশন থাকে। কেমন করে? নাম্বার 1, প্রিন্সিপাল ক্লজটি যদি প্রেজেন্ট টেন্সে লেখা হয়, প্রেজেন্ট টেন্স মানে যে কোনো প্রেজেন্ট, এটা হতে পারে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, যে কোনো প্রেজেন্ট টেন্স, অথবা ফিউচার টেন্সে লেখা হয়, তখন আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজটি এনি টেন্সে হতে পারে। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ কোশ্চেনে দেওয়া আছে, তোমাকে বললো যে সাবঅর্ডিনেট ক্লজটি কমপ্লিট করো। আশা করি তুমি এখন কোশ্চেন দেখেই বুঝতে পারবে যে তোমাকে প্রিন্সিপাল ক্লজ লিখতে বলেছে নাকি তোমাকে সাবঅর্ডিনেট ক্লজ লিখতে বলেছে। ধরি প্রিন্সিপাল ক্লজে প্রেজেন্ট বা ফিউচার টেন্স দেওয়া আছে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজে আমি কি বলেছি? এনি টেন্স সম্ভব। এনি টেন্স মানে কি? এনি টেন্স মানে কি মনের মাধুরী মিশায়ে যে কোনো টেন্সেই লেখা যাবে? না, এনি টেন্স মানে কিন্তু সেটা না। এনি টেন্স মানে মনের ভাব প্রকাশের জন্য, মনের ভাব প্রকাশের জন্য যে টেন্সে লেখা দরকার আমরা সেই টেন্সেই সাবঅর্ডিনেট ক্লজটা লিখতে পারবো। তার মানে প্রিন্সিপাল ক্লজটি প্রেজেন্ট বা ফিউচারে দেওয়া আছে, আমি অর্থ করে দেখব মনের ভাবটা কোন টেন্সে লিখলে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, আমরা সেই টেন্সেই সাবঅর্ডিনেট ক্লজটা লিখে দিব। এনি টেন্স মানে হলো সেইটা। এবার দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজটি যদি পাস্ট টেন্সে থাকে, প্রিন্সিপাল ক্লজটি পাস্ট টেন্সে থাকে, তখন সাবঅর্ডিনেট ক্লজটি কিন্তু অবশ্যই কোন টেন্সে হবে? পাস্ট টেন্সে হবে। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্স থাকলে সাবঅর্ডিনেট ক্লজ অবশ্যই পাস্ট টেন্স, কিন্তু প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট বা ফিউচারে থাকলে সাবঅর্ডিনেট ক্লজটা এনি টেন্স। এবার উল্টা ভাবে আসি, যদি কোনো কোশ্চেনে সাবঅর্ডিনেট ক্লজটা দেওয়া থাকে তাহলে প্রিন্সিপাল ক্লজ কোন টেন্সে হবে? মনে রাখতে হবে, যদি তোমাকে প্রিন্সিপাল ক্লজ লিখতে বলে, বি কেয়ারফুল, যদি তোমাকে প্রিন্সিপাল ক্লজটি লিখে সেন্টেন্স কমপ্লিট করতে বলে তখন অবশ্যই প্রিন্সিপাল ক্লজ কোন টেন্স হবে এটা অর্থের উপরে নির্ভর করে। অর্থাৎ তুমি কি বলতে চাচ্ছ, কি বললে মনের ভাবটা প্রকাশ পাবে তার উপরে নির্ভর করবে প্রিন্সিপাল ক্লজটি কোন টেন্সে হবে। তার কারণ প্রিন্সিপাল ক্লজ কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের উপরে নির্ভরশীল না। প্রিন্সিপাল ক্লজ হলো স্বাধীন, অর্থ প্রকাশের স্বাধীন, আর তাই টেন্স কোনটা হবে সেই বিষয়েও স্বাধীন। তবে এখানে তার পরাধীনতার একটা জায়গা আছে, সেটা হলো মনের ভাব।
তুমি কি লিখলে মনের ভাবটা প্রকাশ পাবে তার উপরই নির্ভর করে যে আসলে প্রিন্সিপাল ক্লজটি কোন টেন্স হবে। অনুগ্রহ করে এই কাজটি করা যাবে না যে সাবঅর্ডিনেট ক্লজ দেওয়া আছে পাস্ট টেন্সে, আমরা মনে করলাম প্রিন্সিপাল ক্লজটিও পাস্ট টেন্সে হবে। এটা হতে পারে, সাবঅর্ডিনেট ক্লজ পাস্ট টেন্সে থাকলে মেইন ক্লজটা পাস্ট টেন্সে হতে পারে, আবার মেইন ক্লজ কিন্তু অনেক সময় প্রেজেন্টেও হতে পারে। ডিপেন্ড করবে অর্থ অনুযায়ী কি বলতে হবে, কি লিখতে হবে তার উপরে। এই হলো আমাদের টেন্সের বিষয়, এবং টেন্সটা নির্ধারণ করার জন্য আমাদের খুব বেশি প্রয়োজন হলো কোন ক্লজ তোমাকে লিখতে বলেছে সেটা আইডেন্টিফাই করা, এবং তার আগে প্রয়োজন হলো ক্লজ আইডেন্টিফাই করার একটা শর্টকাট শেখা, এবং আমরা সেটাও শিখেছি ক্লজ মার্কারে দিয়ে। পরবর্তী ক্লাস থেকে আমরা সেন্টেন্স কমপ্লিটিং এর একটা একটা করে রুল শেখা শুরু করব। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।